কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, মনের ভেতর থেকে সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে আহ, আমাদের গোড়াই নদীর তীরে আছি। এখনো সূর্যটা অনেক প্রায় শেষের দিকে, তো দেখা যাচ্ছে না কেমন সূর্যের আলো এসে লাগতেছে। আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, এবং এই গল্পটা এই মুহূর্তেই মাথায় আসলো। জীবন আসলে নাটকের চেয়েও নাটকীয়। এটা আমি রেডিওতে শুনেছি, এবং আসলেই নাটকের চেয়ে নাটকীয়। লেখক তার কল্পনা দিয়ে প্রত্যেকটা গল্প তৈরি করে, কিন্তু সেটা থাকে সম্পূর্ণ কল্পনার উপর নির্ভর করে। আর এক একটা মানুষের জীবন থেকেই এক একটা গল্প তৈরি হয়। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, তাদের প্রত্যেকের জীবনের গল্প এক এক রকম। তাদের গল্পের ধরন একরকম। কেউ ভালোবাসার জন্য মরতেছে, কেউ না খেয়ে মরতেছে, আবার কেউ সুখে থেকেও, টাকা পয়সা থেকেও সে ভালোবাসা পাচ্ছে না। কেউ রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, কেউ জলে ডুবে মরছে, কেউ রোড অ্যাক্সিডেন্ট করে মরছে। মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু মহাপুরুষেরা একবারই মারা যায়। আর আর অর্ডার দাও। আর কাপুরুষেরা বারবার মারা যায়। তো অনেকদিন আগে একটা উক্তি পড়েছিলাম যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আসলে আগুন থাকে। একজন মানুষ যখন কষ্ট পায়, দুঃখ পায়, তার মনে আগুন জ্বলতে থাকে। এই আগুনটা হয়তো দেখা যায় না, এই আগুনটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু সে এই আগুনের কারণে দহন হতে থাকে। এই আগুনের কারণে দহন হতে থাকে, এবং সে নিজের সেই আবেগটা কখনো প্রকাশ করতে পারে না। যদি সে খারাপ পথে চলে যায়, মানুষের সাথে যদি সে গল্প শেয়ার করে, তাহলে হয়তো সে জীবনে হালকা হতে পারে। কিন্তু তার জীবনে যে অপূরণীয় ক্ষতি ঘটে যায়, সেটা কখনো পূরণ করা যায় না। তো এত কথা বলার উদ্দেশ্য যে আজকে একটা গল্প শেয়ার করব। গল্পটা কে লিখেছে, কোথায় ঘটেছে সেটাই বলবো। তবে কে লিখেছে সেটা জানি না, হয়তো কোনো লেখকের কল্পনা মাত্র। আজকে ঘুম থেকে উঠি 12টার দিকে, দুপুর 12টার দিকে। তখনই আমার এই গল্পের প্রেক্ষাপটটা মনে পড়ে। সারা বিশ্ব 2020 সালে করোনা মহামারী দেখেছে। কত মানুষ যে চিকিৎসার অভাবে মারা গিয়েছে সেটা আসলে কল্পনা করাই যায় না। কেউ তার বাবা হারিয়েছে, কেউ তার মা হারিয়েছে, কেউ তার সন্তান হারিয়েছে। তবে যে হারিয়েছে সেই জানে যে সেই হারানোর দুঃখটা আসলে কি। তো আজকে যে গল্পটা বলবো সেটা করোনাকালীন সময়, এবং তার আগে একটা কথা বলে রাখি যে একটা সম্পর্কের মাঝে একটা দুই একটা সম্পর্ক যখন স্থাপিত হয়, তারা যতই দূরে থাকুক না কেন, তাদের দেশ আলাদা, সংস্কৃতি আলাদা যতই হোক না কেন, কান্ট্রি বর্ডার সেটা কখনো তাদেরকে বিভেদ করতে পারে না। যদি তাদের ভালোবাসাটা সত্যি হয়, তাহলে তারা এক সময় দেখা করে, সাক্ষাৎ হয়, তাদের অনুভূতি তাদের দুজনের মধ্যে ভাগ করে নেয়। কিন্তু বিধাতার লিখন যদি আসলে খারাপ হয়, তাহলে তাদের এই জন্মে হয়তো দেখা সাক্ষাৎ নাও হতে পারে। যে গল্পটা আজকে আপনাদের সাথে বলবো সেটা আসলে করোনাকালীন সময়। এবং যদি আপনি এই ভিডিওটার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখার চেষ্টা করেন, তাহলে আপনাকে অবশ্যই বলবো যে আপনি ভিডিওটা পজ করে রেখে দেন। রাত্রে আপনি এই গল্পটা শুনবেন, এবং শোনার পর হয়তো আপনার মনে আমার জন্য, মানে এই গল্পের জন্য মানে একটা স্যাডনেস অনুভূতি কাজ করতেই পারে। তো চলুন গল্পটি শুরু করা যাক। ঘটনাটা শুরু হয় 2020 সালে। একটা ছেলে যে নতুন নতুন স্মার্টফোন কিনেছে, নতুন কলেজে গিয়েছে, সে জানে না যে ফেসবুক কিভাবে ইউজ করতে হয়। সে অনেক ধরনের বই পড়ে, বই পড়তে পড়তে নিজেকে কাল্পনিক চরিত্রে ভাবতে থাকে। তার জীবনে সে যতগুলো গল্প পড়েছে, ওই ছেলেটা, তার মধ্যে মহাভারত তার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়।
ছেলেটি একজন হিন্দু এবং তার বাসা বাংলাদেশে। মহাভারতের অনেক চরিত্র আছে, কিন্তু সে সব থেকে যে চরিত্রটা চয়ন করে সেই চরিত্রটার নাম থাকে দুর্যোধন। কারণ ছেলেটি যে এলাকায় থাকে সেই এলাকার লোকজন তাকে দেখে ভয় পায়। কখনো সে হাসে না, কখনো সে মানুষের সাথে মিশতে চায় না, এজন্য এলাকার লোকে তাকে ভয় পায় এবং এই কারণে সে নিজেকে মহাভারতের দুর্যোধনের চরিত্রের সাথে মিল পেয়েছে। এই ছেলেটির বাবা মা তাকে অনেক ভালোবাসে এবং সেই ছেলেটির বাবা মা চায় যে তার ছেলে জীবনে বড় কিছু হোক। এই ছেলেটির জন্য তার বাবা মা আসলে অন্ধ, ভালোবাসার অন্ধ। ছেলেটির ভবিষ্যতের জন্য সব কিছুই করতে চায়, কিন্তু ছেলেটি কি আসলে কথা শোনে? সে তো নিজেকে দুর্যোধন ভাবে। এই দুর্যোধন ভাবার কারণে সে এক প্রকার দম্ভ এবং অহংকার নিয়ে থাকে। কারণ ছেলেটি যদিও দরিদ্র, কিন্তু তার মধ্যে এক ধরনের অহমিকা আছে যে সে দুর্যোধন এবং সে একটা বিস্তার সাম্রাজ্যের যুবরাজ। তো যখনকার কথা বলছি 2020 সাল, নতুন নতুন স্মার্টফোন কিনেছে, সে জানে না ফেসবুকটা কিভাবে ইউজ করতে হয়, সে জানে না যে মেসেঞ্জারে কার সাথে কিভাবে কথা বলতে হয়। এই মেসেঞ্জারকে কেন্দ্র করে, ফেসবুককে কেন্দ্র করে সে আলোচিত হয়ে যায়। কারণ এই ছেলেটি ধর্মীয় একটি স্ট্যাটাস দিয়ে বিপদে পড়ে যায় 2000 সালের মার্চ মাসে। সে এই স্ট্যাটাসের জন্য ঘর থেকে বের হতে পারে না, বাজারে যেতে পারে না, মানুষের সাথে কথা বলতে পারে না। চেয়ারম্যানের বাড়িতে তার একটা সালিশ হয়, তার স্মার্টফোনটা কেড়ে নেওয়া হয় এবং মার্চ মাসেই বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হয়। এই প্রকোপের কারণে সে এক ধরনের সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। যখন সে স্মার্টফোনটি কিনেছিল তখন সাল ছিল 2019 সাল। এই স্মার্টফোনে ফেসবুকে সে বিভিন্ন ধরনের কবিতা পোস্ট করত, মানুষকে ট্যাগ করে লেখা ছাড়তো। তো হঠাৎ তার মেসেঞ্জারে একটি মেয়ে তাকে নক করে যে আপনার সাথে কিছু কথা বলতে চাই। মেয়েটির পরিচয় পরে জানা যায় সে ভারতে থাকে, সে রাজস্থানে ছিল, এজন্য তার বাংলা ভাষায় কথা বলার স্টাইলটা একটু ভাঙা ভাঙা। সে মেয়েটি জানায় সেই ছেলেটিকে ভালোবাসে, পছন্দ করে এবং তার পার্সোনালিটি তার খুব পছন্দ। এজন্য সে মেয়েটি তাকে পছন্দ করে। কিন্তু ছেলেটি যখন জানতে পারে যে মেয়েটি আসলে ভারতবর্ষের কলকাতা শহরের পাশে হাওড়া স্টেশনে থাকে, তখনই আসলে তার মনে একটা ঝড় তৈরি হতে থাকে যে নিজের দেশের মধ্যেও না, বাইরের দেশে তার সাথে যোগাযোগ করবে কিভাবে। সে এইটা নিয়ে কল্পনা করতে থাকে এবং তাকে নিয়ে কবিতা লেখা শুরু করে। তাকে নিয়ে একটা আনন্দ তাকে ঘিরে ধরে। কিন্তু যত যাই হোক, করোনার সময়ে তখন তার কাছ থেকে যে স্মার্টফোনটি চেয়ারম্যানের বাড়ি থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এই সময়টাতে সে খুব মিস করেছে। সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, এই ইন্টারমিডিয়েট পরীক্ষাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছিল। 1 মাস পর নীরবতা ভাঙার পর সেই ছেলেটি চেয়ারম্যানের বাড়ি থেকে সেই স্মার্টফোনটি নিয়ে আসে এবং সেই মেয়েটি তাকে জানায় যে হয়তো এ জন্মে তোমাকে আর পাওয়া হবে না। ছেলেটি জিজ্ঞাসা করে কেন পাওয়া হবে না। মেয়েটি জানায় যে আমাদের এখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং কেউ ঘর থেকে বের হতে পারছে না, জানি না যে এই করোনা মহামারী কবে শেষ হবে। তো ছেলেটি এই কথাটা শুনে খুব মর্মাহত হয়, সে দিন গুনতে থাকে যে কবে এই মহামারী শেষ হবে।
বিদেশ থেকে রেমিট্যান্স আসা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অবস্থাও খুব শোচনীয় হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় কলকাতা যাবে। কিন্তু তখন কলকাতার কলকাতার অবস্থাও খুব ভয়াবহ। সে এই বাংলাদেশ থেকে চোরাই পথে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং ইন্ডিয়াতে গিয়ে সে এক ধরনের মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ মেয়েটির যে ফোন নাম্বার ছিল, ইন্ডিয়াতে যাওয়ার পর সে দেখতে পায় ফোন নাম্বারটি বন্ধ। কিন্তু ছেলেটি জানতো যে এই মেয়েটির বাসা হাওড়া স্টেশনের আশেপাশে, হাওড়া জংশনের আশেপাশে। দেন হাওড়াতে কিছুদিন থাকে এবং পুলিশ ইন্সপেক্টরের লোকাল যে থানায় তাদেরকে ইনফর্ম করে এই নাম্বারটি দিয়ে। পরে সেই নাম্বারটি ট্রেস করে দেখা যায় যে প্রায় 1.5 মাস মতো নাম্বারটি বন্ধ আছে। নাম্বারটির মেয়েটির খোঁজ পাওয়া যায়। কিন্তু হায়, সব কিছু যে তখন শেষ হয়ে গিয়েছে, কারণ এই মেয়েটির যে স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, ডক্টর হওয়া, এই মেয়েটি যে ছেলেটিকে অনুপ্রাণিত করেছে ভালো হবার, সেই মেয়েটি করোনায় মারা যায়। এবং এই ঘটনা ঘটার পরে ছেলেটি খুব দুঃখ পায়, বাংলাদেশে ফিরে আসে। তার ইন্টারমিডিয়েট পরীক্ষা একভাবে স্থগিত হয়ে যায় এবং বাংলাদেশের পরিস্থিতি তখন খুব ভয়াবহ। তারপরেই ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং এইটা বলার মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। বলা যায় যে পৃথিবীতে সব রোগের চিকিৎসা আছে, কিন্তু ভালোবাসার রোগের কোনো ওষুধ নেই। এই রোগের কোনো ওষুধ নেই। গল্পটা যখন কোনো উপন্যাস আকারে লিখিত হবে তখন সংলাপ বৃদ্ধি পাবে, কিন্তু গল্পটা এখানেই শেষ। এই গল্পটা যার কাছ থেকে শুনেছি, যার কাছ থেকে জেনেছি, সে এখন সুস্থ, সে এখন ভালো, সে এখন চাকরি করে। তবে জীবনে যদি কাউকে প্রথম ভালোবাসা যায়, তাকে কখনো ভোলা যায় না। এই ভালোবাসার অনুভূতি যুগ যুগ ধরে, জন্মান্তর ধরে তার কাছে শ্রেষ্ঠই হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।